যাওয়ার খবরের দিকে, কারণ আজও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ, লু সতর্কতা। পশ্চিমের 4 জেলায় অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়ায় তাপপ্রবাহের পরিস্থিতি, তাপপ্রবাহ বইবে, এবং বীরভূম, পশ্চিম বর্ধমানও, সেখানেও তাপপ্রবাহ। আর শুধু তাই নয়, কলকাতাতেও কিন্তু গরম আর অস্বস্তিকর আবহাওয়া থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রাস্তা পুরোপুরি শুনশান থাকছে। বাঁকুড়ার ছবি আপনাদের দেখাচ্ছি। বীরভূম, আজও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, তাপপ্রবাহের মতো পরিস্থিতি হয়ে রয়েছে, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, আজও তাপপ্রবাহ চলবে। গতকাল আমরা যদি দেখি তাহলে পুরুলিয়া, বর্ধমান এবং বীরভূম এই 3 জেলাতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 5 ডিগ্রি সেলসিয়াসও বেশি ছিল, এবং 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তে উঠে গেছিল তাপমাত্রা। অর্থাৎ 5 জেলাতে যদি দেখি তাহলে 40 ডিগ্রি পেরিয়ে গেছে তাপমাত্রা, এবং আজও এই পরিস্থিতি থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং পুরুলিয়া, বাঁকুড়া তো রয়েছেই, তার সঙ্গে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই 4 জেলার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা যেমন রয়েছে, লু বইতে পারে। এবং এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হট এবং ডিসকমফোর্ট ওয়েদার, অর্থাৎ গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। আর এই যে প্রচণ্ড গরম হচ্ছে এবং জলীয় বাষ্পের কারণে কোথাও কোথাও অস্বস্তি হচ্ছে, আর কোথাও পশ্চিমের জেলাতে একেবারে শুকনো গরম হচ্ছে। আর এর ফলেই যে সকালের দিকে, খুব সকালের দিকে কোথাও কোথাও একটা কুয়াশার তৈরি হচ্ছে। যেমন আজ কলকাতাতেও দেখা গেছে, বাঁকুড়াতে, পুরুলিয়াতে, বেশ কিছু জায়গাতে গতকাল থেকে আমরা দেখছি যে এই সকালবেলার দিকে একটু কুয়াশা, অর্থাৎ খুব তাপমাত্রা বেড়ে যাওয়া দিনের বেলায় এবং সকালের দিকে যে ময়েশ্চার, সেটা থেকেই এই কুয়াশা বলছেন আবহাওয়াবিদরা। তবে এই পরিস্থিতির পরিবর্তন হবে। আজ বেশ কিছু জেলাতে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও একটা সম্ভাবনা থাকছে। পশ্চিমের জেলাগুলিতে মূলত বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে, যেটা রবি এবং সোমবার দক্ষিণবঙ্গ জুড়েই হবে। বেশ বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। আর যেমনটা আমাদের প্রতিনিধি জানাছিল, আজও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ, লু সতর্কতা। পশ্চিমের 4 জেলায় বাঁকুড়া, পুরুলিয়া তাপপ্রবাহ। বাঁকুড়ার ছবি দেখছেন। বাঁকুড়াতে আজ তাপমাত্রা রয়েছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। আর গরমে পুড়ছে পুরুলিয়াও। পশ্চিমের জেলাগুলির ঠিক কি অবস্থা রয়েছে জেনে নেব। আমাদের সঙ্গে আমাদের 3 জেলায় 3 প্রতিনিধি রয়েছে। বাঁকুড়া থেকে রয়েছে প্রিয়ব্রত, পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ, আর দুর্গাপুর থেকে রয়েছে অর্পণ। প্রথমে বাঁকুড়ার দিকেই নজর রাখতে হচ্ছে। বাঁকুড়ার যে ছবি আমরা একটু দর্শকদের দেখাচ্ছিলাম, রাস্তা তো পুরোপুরি শুনশান হয়ে রয়েছে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কি পরিস্থিতি এখন? তীব্র গরম, তুমি জানো বাঁকুড়ার তাপমাত্রা 40.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানেই বুঝতে পারছো যে তাপমাত্রা কিন্তু তত্তর করে বাড়ছে, প্রতিদিনই কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। আর এই কারণেই মানুষজন কিন্তু বিপর্যস্ত। মানুষজন এক পশলা বৃষ্টির জোসায় ভুল কাঁদছেন, কিন্তু বৃষ্টির দেখা নেই বাঁকুড়া জেলায়। প্রতিদিনই সকাল থেকেই চড়া রোদ এবং তার সঙ্গে গরম গরম অবস্থা, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘাম হচ্ছে এবং মানুষজনকে প্রচুর পরিমাণে জল খেতে হচ্ছে। যারা রাস্তায় বেরোচ্ছেন, খুব একটা রাস্তায় বেরোচ্ছেন না মানুষজন, যারা নিতান্তই দরকারে বেরোচ্ছেন তারা কিন্তু পুরো আদ্য পান্ত শরীর ঢেকে বেরোচ্ছেন, রোদ চশমা ব্যবহার করছেন, এর পাশাপাশি ছাতা ব্যবহার করছেন, কিন্তু তারপরও নিস্তার মিলছে না। তারা ঠান্ডা পানীয় যেসব খাবার হয়, ডাবের জল কিংবা আখের রস সহ বিভিন্ন আইসক্রিম খেয়ে কিছুটা হলেও শরীরকে সুস্থ রাখার চেষ্টা করছেন, ঠান্ডা শরীর রাখার চেষ্টা করছেন, কিন্তু সেই সব মোকাবিলা করার পরেও 40.5 ডিগ্রি টেম্পারেচার, এটা কিন্তু মোকাবিলা করা যাচ্ছে না। মানুষজন যেটা চিন্তা ভাবনা করছেন যে এপ্রিলের শুরুতেই, গোড়াতেই যদি এই অবস্থা হয়, সেক্ষেত্রে মে জুন মাস এখনো রয়েছে, তার সঙ্গে নির্বাচন রয়েছে, নির্বাচনের একটা আলাদা উত্তাপ রয়েছে। সবে মিলে বাঁকুড়া জেলার মানুষ কিন্তু নাজেহাল অবস্থা, এবং বলা চলে বাঁকুড়া জেলা জ্বলছে গরমে। একেবারে বাঁকুড়া জেলা জ্বলছে। আর পুরুলিয়াও কিন্তু রোদে পুড়ছে, কাঠ ফাটা রোদে বাড়ছে সেখানে পারদ। পুরুলিয়া তাপমাত্রা আজ রয়েছে 41.2 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ। একটু চলে যায় ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, গত কয়েকদিন ধরে পুরুলিয়ার এই ধরনের তাপমাত্রাই রয়েছে, 41.2 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা তো শুনশান পরিস্থিতি, কি ছবি এখন?
দেখো যেভাবে তাপমাত্রা পুরুলিয়ার বাড়ছে তাতে সাধারণ মানুষ একেবারে সমস্যায় পড়ে গেছে। সকাল সকাল কাজকর্ম সেরে নিচ্ছে এবং একটু বেলা বাড়লে তারপরেই বেরোচ্ছে, যে কারণে পুরুলিয়ার রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে আসছে, একেবারে অঘোষিত বন্ধের চেহারা নিচ্ছে একটু বেলা বাড়লেই। যেমন আজকের তাপমাত্রা আমরা যেটা জানতে পেরেছি 41.2 ডিগ্রি, ফলে স্বাভাবিকভাবেই যেভাবে তাপমাত্রা বাড়ছে আজকে 42 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে বলে মনে হচ্ছে। একটু বেলা বাড়লেই চড়া রোদ, এবং এই রোদ থেকে বাঁচার জন্য যারা খুব প্রয়োজনে বেরোচ্ছে ছাতা নিয়ে বেরোচ্ছে, কেউ সাদা কাপড় মাথায় জড়িয়ে বেরোচ্ছে। বিশেষ করে যার স্কুল ছুটি থাকাতে স্কুলের পড়ুয়াদের সমস্যা হচ্ছে। এই পুরুলিয়া জেলাতে যে একটা বড় সমস্যা হয় সেটা হচ্ছে পানীয় জলের, গরম বাড়তেই পানীয় জলের সমস্যা হচ্ছে, ফলে সাধারণ মানুষ এই তীব্র গরমে নাজেহাল অবস্থা। এবং যেভাবে গরম বাড়ছে তাতে মানুষ অসুস্থ হয়ে পড়ছে বাইরে বেরোলে। তাই সকাল সকাল কাজকর্ম সেরে একেবারে বাড়ির মধ্যেই থাকার চেষ্টা করছে, এবং এই গরম আরও বাড়বে বলে মনে হচ্ছে। এই 11টা থেকে একেবারেই 4টা অবধি পুরুলিয়া শহর কেন, পুরুলিয়া গ্রাম শহর রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে। তার কারণ যেভাবে আগুন ঝরছে বাইরে বেরোলেই অসুস্থ হয়ে যাচ্ছে। একেবারে বাইরে বেরোলেই মানুষজন অসুস্থ হয়ে পড়ছেন, তাই সকাল সকালই সবাই তাদের কাজকর্ম সেরে নিচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে শুনশান হয়ে যাচ্ছে রাস্তা। পুরুলিয়ার ছবির পাশাপাশি পানাগড়ের একবারে কিন্তু একটু অন্যরকম ছবি দেখা যাচ্ছে। পানাগড়ের ছবি দেখছেন, পানাগড়ে কিন্তু আজকে আবার সকাল থেকে কুয়াশার সঙ্গে ভ্যাপসা গরমও রয়েছে। অর্পণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, অর্পণের কাছ থেকে একটু জেনে নেব। অর্পণ, যে ছবি দেখছি কুয়াশায় ঢেকে গিয়েছে পানাগড়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম কতটা অনুভূত হচ্ছে পানাগড়ে, কি পরিস্থিতি এখন? দেখো একেবারে যেভাবে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের যে সতর্কতা জারি করা হয়েছে, পাশাপাশি দেখা গেল কিন্তু দুর্গাপুরের যে পানাগড় রয়েছে সেখানে কিন্তু সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মোড়া গোটা শহর, এবং পানাগড় শিল্পতালুক একেবারেই স্টেশন চত্বর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে রয়েছে। যান চলাচল ধীরগতিতে চলছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বেলা বাড়ার পাশাপাশি কিন্তু এই কুয়াশা কিন্তু ধীরে ধীরে কিন্তু কমতে থাকে, এবং তারপর কিন্তু গরমের যে দাপট অর্থাৎ যে ভ্যাপসা যে গরম, সেই গরম কিন্তু বাড়তে থাকে। এবং শহরের চিত্র যে ছবিটা দেখা যাচ্ছে যে মূলত কিন্তু বেলা বাড়ছে, একদিকে কিন্তু গরমও তেমন বাড়ছে, কারণ গরমের দাপট কিন্তু যথেষ্ট বাড়ছে, এবং পাশাপাশি কিন্তু মানুষ যারা রাস্তায় বের হচ্ছে তাদেরকে কিন্তু অস্বস্তিকর মধ্যে পড়তে হচ্ছে, কারণ এই যে গরম সেই গরম কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়ছে, এবং তাপমাত্রা যথেষ্ট বাড়ছে দুর্গাপুরে। বেশ, ধন্যবাদ অর্পণ। আর 3 জেলার ছবি আপনারা দেখছেন, বাঁকুড়া, পুরুলিয়া এবং দুর্গাপুর। বাঁকুড়া তাপমাত্রা 40 পেরিয়ে গেছে, তীব্র গরমের নাজেহাল পরিস্থিতি, সকাল থেকেই চড়া রোদে হাঁসফাঁস জনজীবন। পুরুলিয়াতেও ঠিক একই ছবি। আর দুর্গাপুরে ভোর থেকেই ঘন কুয়াশা, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভ্যাপসা গরম। ঠাকুরনগরে বারুণী মেলা, সকাল থেকেই লক্ষ লক্ষ মধুয়ার ঢল কামনা সাগরে স্নান পুণ্যার্থীদের। ঠাকুরনগরে বারুণী মেলা, আর সেই মেলায় কামনা সাগরে স্নান পুণ্যার্থীদের। সকাল থেকেই লক্ষ লক্ষ মধুয়ার ঢল। আমাদের সঙ্গে রয়েছেন অনিরুদ্ধ কেটোনিয়া, আরো বিস্তারিত বলবে। অনিরুদ্ধ, কতদিন ধরে চলবে এই বারুণী মেলা, কি পরিস্থিতি সকাল থেকে সেখানকার? অনিরুদ্ধের সঙ্গে কথা বলবো। আপনাদের যে ছবি দেখাচ্ছি, সকাল থেকেই প্রচুর মানুষের ভিড়, সেখানে পুণ্যার্থীরা এসেছেন। বারুণী মেলা, ঠাকুরনগরের এই বারুণী মেলা অত্যন্ত জনপ্রিয়। এই বারুণী মেলা কামনা সাগরে স্নানের জন্য পুণ্যার্থীদের দল, দেখছেন সেই ছবি। ঠাকুরনগরের বারুণী মেলায় সকাল থেকেই প্রচুর মানুষের ঢল, সেখানে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছেন। কামনা সাগরে স্নান সারছেন পুণ্যার্থীরা। আন্দোল রোডে অভিজাত আবাসনে সংঘর্ষ, আবাসনে দুপক্ষের সংঘর্ষে আহত হলেন 12 জন। আন্দোল রোডের ঘটনা, আন্দোল রোডে অভিজাত আবাসনে সংঘর্ষ, আবাসনে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 12 জন। আন্দোল রোডে অভিজাত আবাসনে সংঘর্ষ, আবাসনে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 12 জন। কিন্তু এই অভিজাত আবাসনে কি নিয়ে সংঘর্ষ ঘটনা, কি নিয়ে অশান্তি, প্রবলেম? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস, আরো বিস্তারিত বলবে। দেবাশিস, কি জানা যাচ্ছে? দেখো, মূলত আবাসিকদের অভিযোগ যে এই আবাসন
দীর্ঘদিন ধরে যে পরিচালন কমিটি ছিল, সেই পরিচালন সমিতির যে কমিটি, সেই কমিটি কিন্তু ডিজলভ হয়ে যায়। কিন্তু ক্যাশিয়ার এবং যে সম্পাদক ছিল তারা তাদের কিন্তু ক্ষমতার জেরে হয়তো রাজনৈতিক কোনো ক্ষমতা তাদের উপরে হাত রয়েছে, এই রাজনৈতিক ক্ষমতার জেরে এই আবাসিকদের থেকে কিন্তু কোন রকম কমিটি তৈরি তো করাই হচ্ছিল না। উল্টে যে টাকা পয়সা অর্থাৎ মেনটেনেন্স, আবাসন মেনটেনেন্সের যে টাকা পয়সা তা নিয়ে তা বারবার করে চাওয়া হচ্ছিল এবং এই টাকা পয়সা নয় ছেলেরও অভিযোগ রয়েছে, তারই প্রতিবাদ করা হয়েছিল এবং এই টাকা পয়সা দেওয়া হচ্ছিল না। সেই টাকা চাওয়া নিয়েই গতকাল সন্ধ্যা বা রাতের দিকে একটি বৈঠক হয়। সেই বৈঠকেই হঠাৎ করে দেখা যায় যে এই সম্পাদক এবং ক্যাশিয়ার তাদের খুব ঘনিষ্ঠ লোকেরা, বহিরাগতরা, তারা আবাসনে ঢুকে পড়ে, গেট ভেঙে ভিতরে ঢুকে আবাসিকদের উপর ব্যাপক হামলা চালায়। পাল্টা হামলায় কিন্তু গোটা ঘটনায় প্রায় 10 থেকে 12 জন আহত হয়েছে, যাদেরকে বেসরকারি হাসপাতাল এবং হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনা তদন্ত করছে সাঁকরাইল থানার পুলিশ। হামলা এতটাই হয় সেখানে লোহার রড, বাঁশ দিয়ে তাদের উপর হামলা করা হয়েছে। একাধিক আবাসিকের মাথা ফাটা থেকে শুরু করে শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে। ধন্যবাদ। সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, মারধর চালু হয়ে গেছে, বাইরে দিয়ে ছেলেরা ডেকেছে, 30-35 ছেলেরা এসে অনেক মার মেরেছে আমাকে আর একটা ছেলে। এরা মেনটেনেন্সের টাকা নিয়ে চুরি করছিল, ঘপলা করছিল। আমরা 50 বার মিটিং ডেকেছি, বাবা হিসাব দিয়ে যাও কি আছে না আছে। যখন আমরা মেনটেনেন্স দিতে বন্ধ করেছি, তারপরে ওরা বলছে জল, পানি, বাথরুম, ময়লা সব বন্ধ করে দেবো তোমাদের লাইন। बाहर से लोग आया था, ये सेक्रेटरी और कैशियर राजीव सिंह और उपेंद्र सिंह, ये दोनों बुलाए थे बाहर से आदमी। इन लोगों का पहले से प्लानिंग था और अचानक से आया, हमको लग रहा है कम से कम 50-60 आदमी। वो लोग मेंटेनेंस मांग रहा था और मेंटेनेंस तो कमेटी डिजोल्व हो गया था बहुत पहले ही, दिसंबर तक उन लोग का टाइम था। उसके बाद हम लोग मेंटेनेंस देना बंद कर दिए थे कि नया कमेटी बनेगा तो उसको मेंटेनेंस हम लोग देंगे। तो ये लोग जबरदस्ती मेंटेनेंस इन लोगों को चाहिए था। প্রথমে পদ থেকে অপসারণ, এবার দপ্তরে ঢুকতে নিষেধাজ্ঞা। গৌরবঙ্গের ভিসির অফিসে ঢোকায় নিষেধাজ্ঞা। রেজিস্ট্রারকে করা চিঠি রাজভবনের। উপাচার্যের ঘর তালাবন্ধের নির্দেশ রাজভবনের। উপাচার্য কক্ষে ঢুকলে পুলিশি পদক্ষেপেরও নির্দেশ। প্রফেসর রজত কিশোরদের চেম্বার বন্ধ করে দিতে বলা হয়েছে এবং তাতে করে কোনো যদি অসুবিধার সম্মুখীন হয় পুলিশ প্রশাসনের সাহায্য যোগাযোগ করার চেষ্টা করছি আমার এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বারদের সঙ্গে। এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য এবং উচ্চশিক্ষা দপ্তর নির্দেশ মতো আমাকে কাজ করতে হবে। রাজ্যপাল সংঘাত চরমে। ব্রাত্য বসুর অপসারণের সুপারিশের পর এবার বেনজির নির্দেশ রাজ্যপালের। বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও রাজনৈতিক অশান্তির অভিযোগ। অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্তের নির্দেশ সিভি আনন্দ বোসের। এটা রাজ্যপালের এখতিয়ার বহির্ভূত কাজ, পাল্টা তোপ শিক্ষামন্ত্রীর। রাজ্যপাল দ্বৈরথ তুঙ্গে। প্রথমে ব্রাত্য বসুর অপসারণের সুপারিশ, এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে তদন্তের নির্দেশ রাজ্যপালের। বিশ্ববিদ্যালয় দুর্নীতি অশান্তির অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। I have been receiving a lot of complaints about corruption, violence, transgression of the election model code of conduct. All these put together meant government's undue interference in the autonomy of the universities against the acts and rules, the constitution and the judgments of the Supreme Court of India and the Calcutta High Court. I thought I should know the whole truth. Therefore, a judicial inquiry has been ordered. এ নিয়ে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি লিখেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে ও ভোটের কারণেই তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এটা আচার্য ও রাজ্যপালের নির্দেশ।
এখন প্রশ্ন হলো, আচার্যের যা এখতিয়ার, রাজ্যপালেরও কি সেই একই এখতিয়ার? Anybody can question anything in democracy. The answer remains in the constitution and the law. I have consulted lawyers and made my own research, compared with what is happening in other states, and has taken a decision which I am convinced is correct. And this is not the first inquiry I have ordered. This is the second inquiry. জুডিশিয়াল অর্ডারের কথা বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে নৈরাজ্য চলছে এবং তার কোনো লিখিত অর্ডার নেই, উনি টুইট করে দিয়েছেন। কিন্তু সরকার তো খালি টুইট বা ফেসবুকের উপর নির্ভর করে চলতে পারে না। তা আমরা আশা করে আছি যে উনি একটা নির্দিষ্ট লিখিত অর্ডার আপনাদের কাছেই দেবেন, যেখানে অর্ডারে দেওয়া আছে কেন জুডিশিয়াল বিচার, কার কারণে জুডিশিয়াল বিচার, কোন কারণে জুডিশিয়াল বিচার, কে সে বিচার করবেন। বিষয়টার মধ্যে একটা সাদা বাংলায় আমি যদি মন্ত্রকে না থাকতাম, আমি বলতাম যে বিষয়টার মধ্যে একটা রগড় আছে। এর আগে ব্রাত্য বসুর অপসারণের সুপারিশ করেন রাজ্যপাল CV আনন্দ বোস। এসবের প্রেক্ষাপট মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। গত 30শে মার্চ সেখানে ব্রাত্য বসুর নেতৃত্বে একটি রাজনৈতিক বৈঠক হয়। এতেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ব্রাত্য বসুকে রাজ্যের মন্ত্রিসভা থেকে অপসারণের সুপারিশ করেন রাজ্যপাল CV আনন্দ বোস। এ নিয়ে পাল্টা সোশ্যাল মিডিয়ায় সরব হন শিক্ষামন্ত্রী। লেখেন, আমি রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে অপসারণের সুপারিশ করলে বিষয়টি যতটা হাস্যকর হবে, এটা ততটাই হাস্যকর। কোথায় সুপারিশ করেছেন? মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ, সেটাও তো মুখ্যমন্ত্রীর নামটা অব্দি উনি নেননি মুখে। আমি যতদূর আইন অনুযায়ী জানি যে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে মন্ত্রীদের নাম পাঠান, মুখ্যমন্ত্রীর উপর নির্ভরশীল কে মন্ত্রী থাকবেন কে থাকবেন না, মানে তার পরিষদীয় দলে, মুখ্যমন্ত্রীর পরিষদীয় দলে। নিউজ 18 বাংলা। তলিয়ে গিয়েছে চাষের জমি, কোথাও রাস্তা, হুগলির বলাগড়ে ভাঙছে গঙ্গার পার। এই নিয়ে গরম ভোটের বাজার। হুগলির বলাগড়, এখানকার গুপ্তিপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। এই গঙ্গা পাড়েই ভাঙন। গুপ্তিপাড়া ফেরিঘাট, এখান দিয়েই নদিয়ার শান্তিপুর যাওয়া যায়। ভাঙনের জেরে গুপ্তিপাড়ায় ফেরিঘাটে মাঠে আলগা হচ্ছে। উদ্বেগ বাড়ছে নিত্যযাত্রীদের। স্থানীয়দের দাবি, প্রায় 20 কিলোমিটার জুড়ে নদী পারে ভাঙন। ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে বিঘের পর বিঘে চাষের জমি, তলিয়ে গিয়েছে রাস্তা, ঘরবাড়ি। এই গঙ্গা ভাঙনে ভোটের হাওয়াও গরম। হুগলি লোকসভা আসনের মধ্যে পড়ে বলাগড়। এখানকার বাসিন্দাদের অভিযোগ, ভোট এলেই নেতারা আসেন, গালভরা প্রতিশ্রুতি দেন, তারপর যে কে সেই। যেই ক্ষমতা আসে, এর আগে তো সেই সিপিএম সরকারের আমলেও তাই বলা হতো, এখন টিএমসির আমলে তাই বলা হয়। আবার আমাদের এমপি ছিলেন বিজেপি থেকে, উনিও সেই এখানকারই ছিলেন। এই অবধি 5 বছরও তো কিছু করেনি। কিন্তু সমস্যা পড়ছে আমাদের সাধারণ পাবলিক, যে এখানে যারা বসবাস করছে। সম্প্রতি গুপ্তিপাড়া ফেরিঘাট লাগোয়া এলাকায় ভাঙন রোধে উদ্যোগ নিয়েছে সেচ দপ্তর। গঙ্গার পাড়ে ফেলা হচ্ছে বোল্ডার, বালির বস্তা। কেন্দ্রীয় সরকারের সাহায্য যদি না থাকে পুরো কদম, এখানে এটা একটা বিশাল বড় ইস্যু। তো এত বড় একটা ভাঙন হচ্ছে, এখানে যদি কেন্দ্রীয় সরকারের সহায়তা না থাকে, দিদি একা কত লড়াই করবেন? দিদি লড়াই করেই চলেছেন পশ্চিমবাংলার উন্নত মানের করার জন্য। দিদি টাকা দিয়েছে, কাজ চলছে, তার উপরেও তো টাকা দরকার। শুধু তাকে এত 5 বছর দেখা যেত না, এখন প্রচারের সময় প্রচুর দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ আমি আসছি, ওই জন্য উনিও আসছেন। উনি কিছু জানেন না, উনি একদমই নতুন আছেন। বিষয়টি যা শিখিয়ে দেওয়া হচ্ছে তাই আসছে। এই গঙ্গা ভাঙন নিয়ে প্রচুর টাকা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিয়েছিল, কিন্তু সেই টাকাগুলো রাজ্য সরকার খরচা করেনি। ওনাকে জিজ্ঞেস করুন সেটা, যে কেন খরচা করেনি, কত টাকা এসেছিল, কেন রাজ্য সরকার এখনো খরচা করতে পারেনি এটার জন্য। কেন্দ্র সরকার তো সরাসরি দিয়ে এখান থেকে করতে পারে না। আমাদের স্ট্রাকচার আছে, সেটার ভেতর রাজ্য সরকারের মধ্যে দিয়ে করতে হবে। ওনাকে সেটা বলতে হবে, জানতে হবে। তো 5 বছরের হিসাব দিয়েছি, 17,65,00,000 টাকার হিসেব দিয়েছি। লাস্ট 13 বছরে কি কাজ হয়েছে উনি একটু নিয়ে আসুক সেটা। কেন্দ্রীয় সরকারের টাকা এবং রাজ্য সরকারের পরিকল্পনা সব মিলিয়ে একটা প্রকৃত অর্থে এই সমস্যার সমাধানের জন্য যে ইতিবাচক ভূমিকা থাকা দরকার, দুটো সরকারের কারোরই সেই ভূমিকা নেই। এগুলো তো পারস্পরিক, এই তো বললাম যে পারস্পরিক তরজা তো চলছে। শুধু আসলে সাফার করছে আমাদের রাজ্যের এবং বিশেষ করে বলাগড়ের এই সাধারণ মানুষ।
বলাগড় থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা।